চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা 42.7 ডিগ্রি। গরম থেকে বাঁচতে চাঁদের আলোয় ধান কাটছেন চাষিরা। বাজারে ক্রেতার নাগালে সবজি, গরমে কমেছে ব্রয়লার মুরগির দাম। পেঁয়াজ আলুর দর এখনো চড়া। প্রথম ধাপে উপজেলা নির্বাচন ঘিরে জমজমাট প্রচারণা। ভোটে অংশ নেয়া 64 নেতাকে শোকজ বিএনপি। পাবনায় অগ্রণী ব্যাংকের কাশীনাথপুর শাখার ম্যানেজার সহ 3 জন আটক। 10 কোটি টাকা অনিয়মের অভিযোগ। স্বাগত সমগ্র বাংলাদেশে। আপনাদের সাথে আছি আমি আরিয়াস। শুনছিলেন শিরোনাম, যাচ্ছি পুরো খবরে। সারা দেশে হিট অ্যালার্ট বহাল রয়েছে, তবে 2 মে থেকে সারা দেশে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া আজ দেশে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় 42.7 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলমান তাপপ্রবাহ চলতি মাসের পুরোটা জুড়ে থাকবে। এ সময় তাপমাত্রা আরও বৃদ্ধির শঙ্কা রয়েছে। এতে রোববারের পর হিট অ্যালার্টের সময় আরও বাড়াতে পারে আবহাওয়া অফিস। তবে মে মাসের প্রথম দিন থেকেই আকাশে মেঘের উপস্থিতি বাড়বে। এরপরে কয়েকদিন দেশজুড়ে বৃষ্টি ও কালবৈশাখী ঝড় হতে পারে। এতে কমবে গরমের তীব্রতা। বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় যশোরে 42.4 ডিগ্রি সেলসিয়াস। এ সময় রাজধানীর তাপমাত্রা ছিল 39.2 ডিগ্রি সেলসিয়াস। মে মাসের শুরুতে অর্থাৎ 2 তারিখ থেকে সারা দেশেই তাপমাত্রা কমে গিয়ে সেটা কোথাও কোথাও 2-3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে গিয়ে সহনীয় পর্যায়ে চলে আসার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ মে মাসের শুরুতেই কোথাও কোথাও বৃষ্টি, বজ্রবৃষ্টি এবং কালো বৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। শুধুমাত্র দেশের পশ্চিমাঞ্চলে বৃষ্টিপাতটা কিছুটা কম হওয়ার সম্ভাবনা রয়েছে শুরুর দিকে। তবে দেশের পশ্চিমাঞ্চলেও কিন্তু তাপমাত্রা কমে গিয়ে সহনীয় পর্যায়ে আসার সম্ভাবনা রয়েছে। তাপপ্রবাহ থেকে রক্ষা ও বৃষ্টির আশায় বিভিন্ন জেলায় ইস্তিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। সকাল 8টায় ঝালকাঠি কাঠালিয়া উপজেলা পরিষদ মাঠে 2 রাকাত নামাজ শেষে সারা দেশে বৃষ্টির জন্য বিশেষ মোনাজাত করা হয়। কাঠালিয়ার আলেম ওলামা সহ সর্বস্তরের মানুষ এতে অংশ নেন। এদিকে বৃষ্টির আশায় পটুয়াখালী কুয়াকাটাতে অনুষ্ঠিত হয়েছে ইস্তিসকার নামাজ। সকালে বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয় মাঠে নামাজ আদায় করেন মুসল্লিরা। নামাজ শেষে দুর্যোগ থেকে সুরক্ষা এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত করা হয়। এছাড়া চাঁপাইনবাবগঞ্জের আলাদা 4টি স্থান চুয়াডাঙ্গা, নরসিংদী, চাঁদপুর ও জামালপুরে ইস্তিসকার নামাজ শেষে বৃষ্টির জন্য মোনাজাত করেন মুসল্লিরা। তীব্র গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ডায়রিয়া সহ নানা রোগবালাই। হাসপাতালে তৈরি হচ্ছে রোগীর বাড়তি চাপ। ধারণ ক্ষমতার 3 থেকে 4 গুণ বেশি রোগীর সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকেরা। পর্যাপ্ত সরবরাহ থাকলেও রোগীদের অভিযোগ, বাইরে থেকে কিনতে হচ্ছে স্যালাইন। গরম থেকে বাঁচতে অতিরিক্ত পানি পান ও রোদ এড়িয়ে চলার পরামর্শ চিকিৎসকদের। গত 12 এপ্রিল থেকে চুয়াডাঙ্গায় বইছে তাপপ্রবাহ। মৃদু, মাঝারি ও তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ জনজীবন। অসুস্থ হয়ে পড়ছে লোকজন। বিশেষ করে ডায়রিয়ায় আক্রান্ত বেশিরভাগ রোগী ভর্তি হচ্ছে হাসপাতালে। চুয়াডাঙ্গায় ধারণ ক্ষমতার প্রায় 1.5 গুণ রোগী ভর্তি হয়েছে শিশু ওয়ার্ডে। জায়গা না পেয়ে অনেক রোগী চিকিৎসা নিচ্ছেন হাসপাতালের বারান্দায়। এখানকার যে পরিবেশ, তাতে করে এখানে থাকলে আরো রোগী হয়ে যাবে মানুষ। গত 4 দিন ধরে পাবনায় 40 ডিগ্রি সেলসিয়াসের নিচে নামছে না তাপমাত্রা। তীব্র গরমে ডায়রিয়া সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে সব বয়সী মানুষ। 250 শয্যা পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে 650 রোগী। গরমের জন্য এরকম হয়েছে, 3-4বার পাতলা পায়খানা করেছে, বমি করেছে। তাপদাহে অসুস্থ হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের 70 শয্যার শিশু ওয়ার্ডে ভর্তি রয়েছে 5 শতাধিক রোগী। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ধারণ ক্ষমতার 3 গুণ বেশি শিশু রোগী চিকিৎসা নিচ্ছে। একই অবস্থা জামালপুর জেনারেল হাসপাতালেও। খিচুড়ি হয়েছে, বাসায় পরে বমি হয়েছে, পরে অ্যাম্বুলেন্স নিয়ে আসছে। লক্ষ্মীপুর, ফেনী, ব্রাহ্মণবাড়িয়ায় বেড়েছে ডায়রিয়া সহ পানিবাহিত বিভিন্ন রোগের প্রকোপ। গত 1 সপ্তাহে এসব জায়গার হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে 1000-এর বেশি রোগী। হাসপাতালগুলোতে অনেক রোগী, আগে যদি 1000 রোগী হতো, এখন প্রায় 1.5 থেকে 1600 রোগী হচ্ছে। হাসপাতালে পর্যাপ্ত স্যালাইন আছে দাবি করা হলেও বরিশালের রোগীদের অভিযোগ, বাইরে থেকে কিনতে হচ্ছে। এমনকি ডায়রিয়া ওয়ার্ডের পরিবেশ নিয়েও রয়েছে প্রশ্ন। 6টা স্যালাইন কিনছি আর হেরাহেন্দে 2টা দিচ্ছে।
গরমে রোগ থেকে রক্ষা পেতে পানি ও খাবার ব্যাপারে সচেতন থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। ঘরে রাখতে হবে, একটু ঠান্ডায় রাখতে হবে, আর বাচ্চাদেরকে ঘন ঘন পানি পান করাতে হবে, নর্মাল টেম্পারেচারের পানি দিতে হবে, ফ্রিজের পানি না। জরুরি প্রয়োজন ছাড়া কাউকে বাইরে বের না হওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আরো জানাতে চুয়াডাঙ্গা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মানিক আকবর। মানিক, আজকে তো চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা 42.7 ডিগ্রি। কি পরিস্থিতি, কতটা প্রভাব জনজীবনে পড়েছে, আর হাসপাতালগুলোর পরিস্থিতিও জানাবেন। 42.7 ডিগ্রি এই তাপমাত্রা চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস রেকর্ড করেছে আজ বিকাল 3টায়। তো আমরা সাধারণত যেটা লক্ষ্য করি, 3টার পরে 6টার সময় যে তাপমাত্রাটি জানানো হয় সেটি আসলে মূলত পরিমাপ করা হয়, সেটি নিয়েই পরের দিন সেটার পরিসংখ্যান আসে। তো আজকে যে অবস্থা, কখনো কখনো এই 3টার তাপমাত্রা কিছুটা বেড়ে যায় 6টায় গিয়ে, কখনো কখনো একই তাপমাত্রা থাকে। তো আজকে যে অবস্থা, সকাল থেকে তাপমাত্রা বেশি, 9টার পর থেকে মানুষ কিন্তু ঘরের বাইরে আসতে পারেনি, তীব্র তাপপ্রবাহ ছিল। আর দুপুরের পর থেকে আমরা লক্ষ্য করেছি যে কিছু কিছু বাতাস আসছিল, কিন্তু সেই বাতাস আসলে স্বস্তিদায়ক নয়, সেই বাতাস ছিল উত্তাপ এবং তাতে চোখ মুখ ঝলসে যাচ্ছিল। মানুষ যারা অতি জরুরি প্রয়োজনে ঘরের বাইরে এসেছিলেন তারা বলছিলেন যে যে তাপ আসছে, যে তাপ এখন, এই তাপে মানুষ বাইরে টিকতে পারবে না। যে কারণে যারা বাইরে আসছিলেন তারা জরুরি কাজ সেরে দ্রুত ফিরে যাচ্ছিলেন, অথবা কেউ কেউ ছায়া স্থানে আশ্রয় নিচ্ছিলেন। আর যারা দিনমজুর শ্রেণীর মানুষ, ভ্যান চালান, ইজি বাইক চালান, তারা বাইরে এসেছেন ঠিকই, কিন্তু তারা আসলে স্বস্তির সাথে কাজ করতে পারেননি। তারা কিছুটা কাজ করে হাঁপিয়ে উঠেছেন এবং বেশিরভাগ সময় তাদেরকে দেখা গেছে কোনো গাছের নিচে বিশ্রাম নিতে। তো এই অবস্থা যখন সব স্তরের মানুষের মধ্যে, একইভাবে মানুষ কিন্তু অসুস্থ হয়ে পড়ছেন। যারা অসুস্থ হয়ে পড়ছেন তারা হাসপাতালে যাচ্ছেন, চিকিৎসা নিচ্ছেন। ডায়রিয়া এবং শিশু ওয়ার্ডে উপচে পড়া ভিড়, ধারণ ক্ষমতার চেয়ে বেশি রোগী হাসপাতালে। আর অন্যান্য যে ওয়ার্ডগুলোতে আছে, চিকিৎসকরা বলছেন সেই সব ওয়ার্ডে সাধারণত যে পরিমাণ রোগী থাকে, গত কয়েকদিনে কিন্তু রোগীর চাপ তার চেয়ে বেশি, যে কারণে সামাল দিতে পারছেন না হাসপাতাল কর্তৃপক্ষ। আর লোকবলের সংকট আছে। আর হাসপাতালে যারা আসছেন তারা নিজেরা অসন্তোষ প্রকাশ করেছেন, তারা বলছেন যে এই অবস্থায় মানুষ কিন্তু আরো বেশি অসুস্থ হয়ে পড়বে। যে কারণে যদি কোনো রোগী হাসপাতালে আসেন, তিনি একটু কোনো রকম সুস্থ হলেই যদি মনে করেন যে তিনি আস্তে আস্তে ভালো হয়ে উঠবেন, তাহলে ফিরে যাচ্ছেন বাড়ি। তো এই অবস্থা আসলে চুয়াডাঙ্গা সর্বস্তরের মানুষের, যারা বাইরে আছেন, বাইরে যাচ্ছেন, তাদেরকেও কষ্ট পোহাতে হচ্ছে। চুয়াডাঙ্গা থেকে জানাচ্ছেন সহকর্মী মানিক আকবর। শরীয়তপুরে রাতে চাঁদের আলোয় ধান কাটছেন চাষিরা। অতিরিক্ত গরমে দিনের বেলা অসুস্থতার ভয়ে এই পথ বেছে নিয়েছেন তারা। এদিকে কৃষকদের বেশি পানি খাওয়ার পাশাপাশি কম্বাইন হারভেস্টার ব্যবহারের পরামর্শ দিচ্ছেন কৃষি কর্মকর্তারা। সারা দেশে তীব্র তাপপ্রবাহের প্রভাব পড়েছে শরীয়তপুরে ধান চাষিদের মধ্যেও। বেশিরভাগ জমিতেই বোরো ধান পাকা শুরু হয়েছে। তবে অতিরিক্ত গরমে দিনে হিটস্ট্রোক সহ নানা অসুস্থতার ভয়ে ধান কাটতে পারছেন না চাষিরা। বাধ্য হয়ে ধান কাটতে রাতের চাঁদের আলোকে বেছে নিয়েছেন কৃষকরা। দিনের বেলা যে তাপমাত্রা থাকে, এই তাপমাত্রার কারণে হিট স্ট্রোকের একটা বিষয় আছে, আশঙ্কা আছে, এবং কি টিভিতেও দেখাচ্ছেন, অনেক নিউজে দেখতে পাচ্ছি। এজন্য আসলে দেখলাম যে তারা দিনের বেলা না কেটে রাতের বেলায় কাটছেন। বদলা যদি টাকা বেশিও দেয়, কিন্তু রোদের তাপমাত্রার কারণে তারা আসতে চায় না। এখন তার জন্য আমরা নিজেরাই পদক্ষেপ নিছি। জ্যোৎস্না রাত্রে হালকা হালকা বাতাস আছে। গরমে যারা মাঠে কাজ করবেন তাদের প্রচুর পানি পান এবং কম্বাইন্ড হারভেস্টার ব্যবহারের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। সরকার থেকে অনেকগুলো কম্বাইন্ড হারভেস্টার দেওয়া হয়েছে। এই কম্বাইন্ড হারভেস্টার যদি তারা ইউজ করে, অল্প সময় মধ্যে তারা তো ধান কাটতেই পারবে, সাথে সাথে যেটা হচ্ছে একটা নিরাপদভাবে বা স্বাস্থ্য ঝুঁকি মুক্তভাবে তারা ধানটা সংগ্রহ করতে পারবে। জেলায় এবার 25,526 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা 1,17,627 মেট্রিক টন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। লালমনিরহাটে পাটগ্রাম উপজেলা শ্রীরামপুরে সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। ভোরে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, ভোরে শ্রীরামপুর সীমান্ত দিয়ে কয়েকজন বাংলাদেশি শূন্যরেখা পার হয়ে ভারতের ভেতরে ঢোকে। এ সময় বিএসএফ ক্যাম্পের টহলদার তাদের লক্ষ্য করে গুলি করে।
এতে বাংলাদেশি নাগরিক আবুল কালাম গুলিবিদ্ধ হলে সঙ্গীরা তাকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। $10 কোটি 13 লাখ টাকা অনিয়মের অভিযোগে পাবনায় অগ্রণী ব্যাংক কাশীনাথপুর শাখার ব্যবস্থাপক সহ 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের আজ আদালতে তোলার কথা রয়েছে। ব্যাংকের বিপুল আর্থিক অনিয়মের ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় ব্যবসায়ী সহ গ্রাহকরা। সাঁথিয়া উপজেলার কাশীনাথপুর বাজার সপ্তাহের 2 দিন হাটবার থাকায় এখানকার ব্যাংকগুলোতে লেনদেন হয় বিপুল পরিমাণ টাকা। বৃহস্পতিবার কাশীনাথপুরের অগ্রণী ব্যাংক শাখায় ধরা পড়ে বড় ধরনের আর্থিক অনিয়ম। রাজশাহী বিভাগীয় অফিস থেকে 5 সদস্যের টিম এসে অডিট করে ব্যাংকটিতে। এতে উঠে আসে 10 কোটি 13 লাখ টাকার অনিয়ম। পরে ব্যাংকটির শাখা ব্যবস্থাপক হারুন বিন সালাম, ক্যাশ অফিসার সুব্রত চক্রবর্তী এবং সিনিয়র অফিসার আবু জাফরকে অভিযুক্ত করে সাঁথিয়া থানায় অভিযোগ দেওয়া হয়। ব্যাংকের ম্যানেজার সহ 2 জনকে তারা বসিয়ে রাখছে এবং তাদের অডিট কার্যক্রমে 10 কোটি 13 লক্ষ টাকা 13 লক্ষ 62,000 ও বেশি টাকা তাদের মানে ঘাটতি, এবং তারা এই ঘাটতির বিষয়টা ম্যানেজার এবং তাদের ক্যাশ অফিসারের কাছে জিজ্ঞাসা করলে তারা ঘটনাটা সত্য স্বীকার করে। ব্যাংকে এমন আর্থিক অনিয়মের ঘটনায় ক্ষুব্ধ গ্রাহকরা দাবি জানান জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়। এখানকার গ্রাহক আমরা নিজেই ভয় করে যে ব্যাংকে টাকা রাখবো কি রাখবো না, যদি এরকম ওই মানুষের যে টাকা পয়সা রাখার যে নিরাপত্তার জায়গা, সেই নিরাপত্তার জায়গা যদি অরক্ষিত অনিরাপদ হয়ে যায় তাহলে মানুষগুলো শঙ্কিত হয়ে যাবে। প্রতিনিয়ত এই ব্যাংকের সাথে লেনদেন করি, সে আস্থা আসলে আস্থার জায়গা থেকে আমাদের আস্থা থাকবে না। এ বিষয়ে অগ্রণী ব্যাংকের পাবনা প্রধান কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দিন দিন জমে উঠছে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচন। রোদ ও গরম উপেক্ষা করে 150 উপজেলায় প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। বিভিন্ন উপজেলায় রাস্তাঘাট ছেয়ে গেছে পোস্টার ব্যানারে, চলছে মাইকিং। লিফলেট হাতে ভোটারদের দাঁড়ে দাঁড়ে ঘুরছেন প্রার্থীরা। এরই মাঝে অনেক প্রার্থী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনেছেন। চাঁদপুর মতলব উত্তর উপজেলা পরিষদ নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নিয়ে শঙ্কা জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন আনারস প্রতীকে চেয়ারম্যান প্রার্থী গাজী মুক্তার হোসেন। এদিকে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে কমিশন কাজ করছে বলে জানিয়েছেন নির্বাচনী কর্মকর্তারা। প্রার্থীরা তাদের প্রচারণা শুরু করেছে। এখন পর্যন্ত প্রচারণার মধ্যে কোনো ধরনের অনিয়ম আমাদের কাছে পরিলক্ষিত হয়নি। ভবিষ্যতে বা সামনে যদি কোনো আচরণবিধি কেউ লঙ্ঘন করে তাহলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। দলের সিদ্ধান্ত ভেঙে উপজেলার ভোটে থাকা 64 নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিএনপি। এর মধ্যে দলের নানা পদে আছেন 18 জন, আগে দায়িত্ব পালন করেছেন বাকিরা। কেন্দ্রীয় নেতারা বলছেন শুধু শোকজ নয়, উপযুক্ত জবাব না পেলে তাদের করা হচ্ছে বহিষ্কার। এদিকে ভোটে থাকা নেতারা বলছেন জনপ্রিয়তা রয়েছে বলেই মাঠে থাকছেন তারা। 2018 নির্বাচনের পর থেকেই নির্বাচন বয়কট করে আসছে বিএনপি। ভোট বর্জনের আহ্বানে থাকছে রাজপথে। এরই ধারাবাহিকতায় উপজেলার ভোটে না যাওয়ার সিদ্ধান্ত নেয় দলটির স্থায়ী কমিটি। তবে সে সিদ্ধান্ত মানেননি অনেক নেতা। 8 মের প্রথম দফার ভোটে রয়ে গেছেন অন্তত 64 জন। এর প্রতিক্রিয়ায় তাদের সবাইকে দেয়া হয়েছে কারণ দর্শানোর নোটিশ। সন্তোষজনক জবাব না পেলে করা হচ্ছে বহিষ্কারও। তবে সব জেনে শুনেই ভোটে থাকার কথা জানাচ্ছেন উপজেলার প্রার্থীরা। যেহেতু আমি স্থানীয় রাজনীতি করি, আমি দলের সাথে সম্পৃক্ত আছি, ঠিক আছে, কিন্তু সাধারণ জনগণ চাচ্ছে যে আমার পরিবার থেকে প্রার্থী হোক। আমি মানুষের কাছে দায়বদ্ধতা থেকেই এবারে নির্বাচনে আমি অংশগ্রহণ করছি। মানুষ চাচ্ছে আমাকে ভোটাধিকারের মাধ্যমে উপজেলা পরিষদ পাঠিয়ে মানুষের পাশে থাকার সুযোগ দেওয়ার জন্য। বিএনপির জ্যেষ্ঠ নেতারা বলছেন সব দিক পর্যালোচনা করেই ভোট বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন তারা। কেউ দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে গেলে ছাড় দেয়া হবে না। সার্বিকভাবে বিএনপি অংশগ্রহণ এখানে হচ্ছে, ছোটছাটা এগুলো তো এগুলো কোনো হিসাবে নাই। যারা জেনে শুনে যেখানে নির্বাচন ব্যবস্থায় নাই, তো এরা কি আদৌ কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব কিনা, এটাও নিয়ে তো প্রশ্ন আসতে পারে। নির্বাচনে অংশগ্রহণ করে যদিও 2-1 জয়লাভ করে চলে আসতে পারে ফাইট করে, পরে তো এরা দলে থাকে না, এরা সরকারের দলে হয়ে যায়, সরকারের অনুগত হয়ে যায়। কারণ দান, অবদান, অনুদান একটা ব্যবস্থা আছে না। তারা বলছেন ভোট সুষ্ঠু হবে না জেনেই নির্বাচন বর্জনের সিদ্ধান্ত।
ভোটাররাও এ নির্বাচন প্রত্যাখ্যান করবে বলে মনে করেন তারা। মুখ্য বিষয়টি হচ্ছে বাংলাদেশের মানুষের যে গণতান্ত্রিক অধিকার সেটা ফিরিয়ে আনতে হবে। এই উপজেলা করলে, নির্বাচন করলে বাংলাদেশের মানুষের গণতন্ত্র ফিরে আসবে, বাংলাদেশের গণতন্ত্র ফিরে আসবে বা বাংলাদেশের মানুষের গণতন্ত্র অধিকার ফিরে আসবে, সেই নিশ্চয়তা আপনারা দিতে পারবেন, সরকার দিতে পারবেন। যে দু একজন যেতে পারে সে ব্যাপারে বিএনপি যা যা ব্যবস্থা নেবার সেটা নেবে। কেন্দ্রীয় সিদ্ধান্ত মেনে দলের যে কোনো কর্মসূচি বাস্তবায়নে সবাইকে মাঠে থাকার আহ্বান জানাচ্ছে বিএনপি। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। একই অবস্থা বিভিন্ন জেলার বাজারেও। সপ্তাহের ব্যবধানে সারা দেশে সবজি ও মুরগির বাজার অনেকটা স্থিতিশীল। তবে পেঁয়াজ, রসুন, আদা সহ বিভিন্ন মশলার দাম কিছুটা বাড়তি। আলু এখনও চড়া দামে বিক্রি হচ্ছে। চলতি সপ্তাহে কিছুটা স্থিতিশীল চট্টগ্রামের বাজার। বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে 40 থেকে 80 টাকা কেজিতে। ব্রয়লার মুরগি 20 টাকা কমে 210 টাকা, সোনালী 30 টাকা কমে 350 টাকা এবং দেশি মুরগি 50 টাকা কমে 600 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ডিমের দাম ডজনে 10 টাকা কমে বিক্রি হচ্ছে 120 টাকায়। সোনালী মুরগি গত সপ্তাহে আমরা বিক্রি করছিলাম 370-80, এ সপ্তাহে আমরা 350 টাকা বিক্রি করতেছি। দেশি মুরগি আমরা গত সপ্তাহে আপনার 650 টাকা বিক্রি করছিলাম, এ সপ্তাহে আমরা দেশি মুরগি বিক্রি করতেছি আপনার 600 টাকা। রাজশাহীতে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচামরিচ ও আলুর দাম কেজিতে 10 থেকে 20 টাকা বেড়েছে। কমেছে ডিমের দাম। ব্রয়লার মুরগি 210 টাকা ও গরুর মাংস বিক্রি হচ্ছে 750 টাকায়। পেঁয়াজের দাম কেজিতে 3 টাকা বেশি। আগে 52 টাকা কিনতাম, এখন 55 টাকা কিনতে হয়েছে, এখন 60 টাকা খুচরা বেচছি। সবজির সময় পটলের দাম, আলুর দাম বেড়েছে, এগুলোর দাম কম থাকার কথা। বরিশালে বিভিন্ন সবজি বিক্রি হচ্ছে 30 থেকে 60 টাকার মধ্যে। আলুর দাম এখনও চড়া, কেজি 50 টাকা। বিভিন্ন মাছের দাম কেজিতে 20 থেকে 30 টাকা বেড়েছে। রিক্সাওয়ালা হোক আর শ্রমজীবী লোক, শ্রমজীবী তো মাছ দিয়ে মাছ খাইতেই পারবে না। সরকারের একটু দেখা উচিত, বাজার নিয়ন্ত্রণ করা উচিত। খুলনায় পেঁয়াজের দাম বেড়ে 60 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আদা, রসুনের দাম বাড়ার পর আর কমেনি। বগুড়ায় 60 টাকার নিচে বিক্রি হচ্ছে বিভিন্ন সবজি, তবে বেড়েছে মশলার দাম। কাঁচা বাজার বলেন বা মুদি দোকানে অনেক দামই অবশ্য গরিব আমাদের সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরেই প্রায়। দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণের বাইরে, আমাদের বাজার করতে হিমশিম খেতে হয়। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত বাজার তদারকির দাবি ক্রেতাদের। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গানের অনুষ্ঠানে আয়োজক কমিটির সঙ্গে সংঘর্ষে এক তরুণ নিহতের ঘটনায় এখনও মামলা হয়নি। এরই মধ্যে অভিযান চালিয়ে 5 জনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, গতরাতে পোড়াবাড়িয়া গ্রামে বৈশাখী অনুষ্ঠানে হঠাৎ গান বন্ধ হয়ে যাওয়া নিয়ে আয়োজক কমিটির সঙ্গে বাগবিতণ্ডায় জড়ায় স্থানীয় কয়েকজন যুবক। এক পর্যায়ে দুপক্ষের সংঘর্ষ বাঁধলে 3 জন আহত হন। আহতদের উদ্ধার করে প্রথমে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শরীফ উদ্দিনের মৃত্যু হয়। গুরুতর আহত আজাদ মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গাজীপুরের শ্রীপুরে একটি ফ্ল্যাট থেকে স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় টেবিলের উপর থেকে উদ্ধার করা হয়েছে একটি চিরকুট। সকালে উপজেলার মুলাইত গ্রামের একটি বহুতল ভবনের নিচতলার একটি ফ্ল্যাট থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন মোহাম্মদ ইসরাফিল ও রোকেয়া খাতুন। স্বজনেরা জানান, সম্প্রতি ইসরাফিল তার বাবা মায়ের সঙ্গে ঝগড়া করে স্ত্রীকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসেন। বৃহস্পতিবার তাদের বাসায় ফিরিয়ে আনা হয়। সকালে ইসরাফিলের ফ্ল্যাটের দরজা খোলা দেখতে পেয়ে ভেতরে যান তার বাবা। পরে দুজনে মরদেহ দেখতে পান। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। মানিকগঞ্জ, দিনাজপুর ও গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 5 জন, আহত হয়েছেন আরও 3 জন। মানিকগঞ্জে সাটুরিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় ভ্যান আরোহী 2 সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। সকালে ঢাকা আরিচা মহাসড়কের গোন্ডা বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এদিকে ভোরে দিনাজপুরে ঘোড়াঘাটে ভুট্টা বোঝাই ট্রাকের সঙ্গে সার বোঝাই ট্রাকের সংঘর্ষে ট্রাক চালক ও তার সহকারী নিহত হয়েছে। স্থানীয়রা জানায়, দিনাজপুর থেকে ভুট্টা বোঝাই ট্রাকটি গাইবান্ধার দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন 2 জন। এদিকে গাজীপুরে কোনাবাড়িতে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানে সিএনজি অটোরিকশার ধাক্কায় সিএনজির চালক নিহত হন। আহত হয়েছেন আরও 3 জন।
নিষেধাজ্ঞা সত্ত্বেও মানিকগঞ্জ পৌরসভায় একের পর এক বসানো হচ্ছে গভীর নলকূপ। স্থানীয়রা বলছেন, বেশ কিছুদিন ধরে পানির সংকট দেখা দেয় এই প্রবণতা বেড়েছে। এদিকে বারবার নিষেধ অমান্য করায় জরিমানার ব্যবস্থার পাশাপাশি কমিটি গঠন করা হবে বলে জানালেন পৌর মেয়র। শহীদ রফিক সড়কে প্রেস ক্লাব এলাকায় জিন্নত প্লাজা নামের বহুতলে ভবনের পানির চাহিদা পূরণে স্থাপন করা হচ্ছে গভীর নলকূপ। পানি সরবরাহ নিয়মিত না হওয়ায় বসানো হচ্ছে এই পাম্প, জানান ভবন মালিক। পৌরসভা বাধা দিবে কেন? এটা তো আমাদের জায়গায় আমরা কাটতেছি, এটা তো আমাদের বিকল্প। আমরা তো ইচ্ছা করে না, অনেক সময় পানি ফেল করলে তো সমস্যা। পানি না পাওয়ায় গত 6 মাস ধরে পৌর এলাকায় বাড়ছে গভীর নলকূপ বসানোর হিড়িক। স্থানীয়রা বলছেন, 600 ফুট গভীর নলকূপ স্থাপনের জন্য খরচ লাগে প্রায় 1,20,000 টাকা। এর জন্য পৌরসভার অনুমতি বা কোনো অর্থ জমা দেওয়ার প্রয়োজন হয় না। 5 তলা 10 তলা 2 তলা কেউ কাজের আগে করে নিতেছে পানির সংকটের কারণে। সর্বপক্ষে কি সম্ভব? এগুলো করা সম্ভব না, তো মানুষ তো নির্ভয় হয়ে কাটতেছে। 2022 সাল পর্যন্ত বিভিন্ন উপজেলায় 7টি গভীর নলকূপ স্থাপন করেছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। তবে পৌরসভায় গভীর নলকূপ বসানোর নিয়ম নেই উল্লেখ করে কর্মকর্তারা বলছেন, যথেচ্ছ পাম্প স্থাপনের ফলে আশঙ্কাজনক হারে নামছে পানির স্তর। আস্তে আস্তে যেভাবে পানি নামতেছে, এটা এখনই যদি পৌর কর্তৃপক্ষ এর বিরুদ্ধে নজর না দেয়, তাহলে দিন দিন তো সমস্যা পানির কাছে আরো বেশি বেড়ে যাবে। ভাই, গভীর নলকূপ স্থাপন বন্ধে কমিটি গঠন সহ নানা উদ্যোগ নেওয়ার কথা জানান মেয়র। দেয়ার দায়িত্ব আমার, আমি অবশ্যই দেখব। এর জন্য তুমি আসো, আমরা কি কি করতে পারি, আমরা কেমনে এইটারে রোধ করতে পারি, একটা কমিটিও আমরা করে দিতে পারি। পরিবেশের ক্ষতি এড়াতে নজরদারির পাশাপাশি সচেতনতা বাড়ানোর তাগিদ সংশ্লিষ্টদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দিনাজপুরে পার্বতীপুরে প্রায় 7 মাস এসিল্যান্ডের পদ শূন্য। এতে জমি রেজিস্ট্রেশন নিয়ে বিপাকে সেবাগ্রহীতারা। উপজেলা নির্বাহী কর্মকর্তারা বাড়তি দায়িত্ব হিসেবে ভূমি সংক্রান্ত কাজ সামলালেও পড়তে হচ্ছে দীর্ঘসূত্রতায়। এদিকে কাজ কমে যাওয়ায় বিপাকে উপজেলার শতাধিক দলিল লেখকও। গত বছরের অক্টোবরে পদোন্নতি পেয়ে বদলি হন দিনাজপুরের পার্বতীপুরের এসিল্যান্ড। এরপর থেকেই উপজেলা নির্বাহী কর্মকর্তারাই অতিরিক্ত দায়িত্ব হিসেবে ভূমি অফিসের কাজ চালাচ্ছেন। এর মধ্যে 4 জন উপজেলা নির্বাহী কর্মকর্তাও বদলি হয়েছেন। সেবা প্রত্যাশীরা বলছেন, ভূমি অফিসে কর্মকর্তা না থাকায় দিনের পর দিন ঘুরছেন তারা। খারিজ ছাড়া জমি কেনাবেচা করতে না পারায় পড়তে হচ্ছে বিপাকে। আমরা সাধারণ মানুষ হয়রানির মুখে, আমরা জমি বেচে চিকিৎসাপাতি করবো বা মেয়ের বিয়ে দেবো, বোনের বিয়ে দেবো নিয়ে আমরা খুব হয়রানির ভিতরে আমরা যাচ্ছি। আমি খাজা খাজ করতে পারতেছি না, 3 মাস ধরে ঘুরতেছি, মায়ের চিকিৎসাও করতে পারতেছি না। ভূমি অফিসের তথ্য অনুযায়ী পার্বতীপুরে 2022 সালে 9,586টি দলিল রেজিস্ট্রি হয়েছে। তবে পরের বছর জমি রেজিস্ট্রি প্রায় 2,000 কমে দাঁড়িয়েছে 7,705টিতে। এদিকে জমি রেজিস্ট্রেশন কমে যাওয়ায় আয় কমেছে দলিল লেখকদেরও। প্রায় শুনি বদলি হয়ে গেছে, আসতেও আবার 2-4 মাস সময় লাগে। এই যে গ্যাপ পড়ে যায়, এই গ্যাপের মধ্যে অনেক সাধারণ মানুষ ভোগান্তির মধ্যে পড়ে যায়। 100 দলিল লেখক আছে এখানে লাইসেন্সধারী, তাদের পরিবার এখানে প্রায় অচল অবস্থার মধ্যে দিন কাটাচ্ছে। তবে দ্রুত এসিল্যান্ড নিয়োগের আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। একজন নিয়মিত সহকারী কমিশনার ভূমি প্রদান হয়েছে। আমরা আশা করি অচিরেই ভূমি সংক্রান্ত সেবায় আরও গতিশীলতা ফিরে আসবে। পার্বতীপুরে এবছরের প্রথম 3 মাসে নামজারি হয়েছে 1,604টি জমির। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 3 দশক ধরে মাছ বেচাকেনার জন্য প্রসিদ্ধ রাজবাড়ির দৌলতদিয়া মাছের হাট। প্রতিদিন ভোর 6টায় বেচাকেনা শুরু হয় 1 ঘন্টার হাটে। রাতে পদ্মা নদী থেকে ধরা তাজা মাছ কিনতে হাটে আসেন বিভিন্ন জেলার পাইকাররা। প্রতিদিন নিলামে বিক্রি হয় 15 থেকে 20 লাখ টাকার মাছ। ভোরের আগেই ক্রেতারা আসতে শুরু করেন দৌলতদিয়ার 1 ঘন্টার হাটে। শুরু হয় বিক্রেতাদের হাঁকডাক। সকাল 6টায় শুরু হয়ে 1 ঘন্টার মধ্যেই শেষ হয় মাছ বেচাকেনা। পদ্মা নদীতে রাতভর মাছ ধরে ভোরের আলো ফোটার আগেই হাটের বিভিন্ন আড়তে সেগুলো বিক্রি করেন জেলেরা। ইলিশ, আয়, রুই, কাতল, বোয়াল, বেলে সহ বিভিন্ন জাতের তাজা মাছ আসে বাজারে। এখানে মাছ বেচা কিনে পাইকারি, তারপর আশেপাশে যে বেচে এরা একটু কমেই পায়। পদ্মার যে মাছগুলা আমাদের এই বাজারে, ছোট বাজার, প্রতিনিয়তই আসে একেবারে ফ্রেশ পদ্মার মাছ। আড়তদাররা জানান, রাজবাড়ী ছাড়াও পার্শ্ববর্তী মাগুরা, ফরিদপুর, মানিকগঞ্জ সহ বিভিন্ন জেলা থেকে পাইকাররা আসেন এ হাটে। দৌলতদিয়া হাটে প্রতিদিন পাইকারি দরে 15 থেকে 20 লাখ টাকার মাছ বিক্রি হয়, জানান সংশ্লিষ্টরা। 6টা থেকে 7টা হতে বাজার শেষ,
এখন আপনারা যদি দূর দূরান্ত থেকে যদি মাছ কিনতে আসতে চান, যারা দূরে থেকে আসবেন একদিন আগে প্রস্তুতি নিতে হবে। বিভিন্ন পদের পাইকারি আসে থেকে সৈয়দপুর আসে, মানিকগঞ্জ আসে, ধরেন রাজবেতে আসে, মোমিনখাতে আসে। রাত বেলা মাছ মারা হয়, সকালে ভোরের সময় আমাদের আড়তে নিয়ে আসে, আমরা মাছটা আড়তে বিক্রি করি। এই মাছটা বিক্রি হয় উন্মুক্ত, যে অবস্থায় যে কিনতে পারে সেই, যে বেশি বলবে সেই পাবে। জেলার সবচেয়ে বড় মাছের এই হাটে বেচা কেনা হয় 10টি আড়তের মাধ্যমে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শেরপুর সদরে 2 ভূমি কর্মকর্তার ওপর হামলার ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি। এদিকে প্রাথমিক চিকিৎসার পর কামারেরচর ইউনিয়ন ভূমি অফিসের নায়েব শহীদুল রহমান বাড়ি ফিরলেও গুরুতর আহত উপজেলা সার্ভেয়ার শহীদুল ইসলাম এখনও চিকিৎসাধীন। গতকাল রাত 10:30টার দিকে সদরের লক্ষ্মণপুর ইউনিয়নের নন্দীবাজার এলাকায় তাদের উপর হামলা হয়। স্বজনরা জানিয়েছেন, কামারেরচর থেকে কাজ শেষে শহরে যাওয়ার পথে নন্দীবাজার এলাকায় তাদের মোটরসাইকেলে গতিরোধ করে দুর্বৃত্তরা। পরে দুজনকে মারধর শুরু করে তারা। এ সময় সার্ভেয়ার শহীদুলের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে একজন। পরে স্থানীয়রা এগিয়ে গেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার নতুন গ্যাসকূপ খননের জন্য চলছে ড্রিলিং রিগ। খনন কাজ শেষ হলে 4টি জোনে প্রতিটি থেকে দিনে অন্তত 10 মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের সম্ভাবনা রয়েছে। প্রাথমিকভাবে মাটির নিচে 3200 মিটার খননের লক্ষ্য রয়েছে। গ্যাস উত্তোলনের পরে বাখরাবাদের মাধ্যমে জাতীয় গ্রিডে সংযুক্তের লক্ষ্য পাপেক্সের। নোয়াখালীর ওয়াসেকপুরে গ্যাস অনুসন্ধানের নতুন কূপ খননের লক্ষ্যে কাজ চলছে। গেল 22 এপ্রিল শুরু হয় বেগমগঞ্জ 4 মূল্যায়ন ও কূপ খনন প্রকল্পে যন্ত্রপাতি বসানোর কাজ। এটা বাপেক্সের সবচাইতে অত্যাধুনিক রিগ। এই রিগের টপ ড্রাইভ লেটেস্ট। এই রিগ দিয়ে আমরা দ্রুত সময়ের ভিতরে আমরা বেগমগঞ্জ 4 ড্রিলিং কাজ সম্পন্ন করব। এই ড্রিলিং খনন কার্য চলাকালীন সময় আমরা 24 ঘন্টায় আমাদের 2টা শিফটে আমরা কাজ করে থাকি। কূপ খনন কাজের লক্ষ্য 120 দিন হলেও 90 দিনের মধ্যেই শেষ করতে চায় বাপেক্স। ইনশাল্লাহ আমরা আশাবাদী এখানে গ্যাস পাবো। 120 দিন আমাদের টার্গেট ড্রিলিংয়ের। আমরা 120 দিন নিব না, ইনশাল্লাহ আমরা 90 দিনের মধ্যে ড্রিলিং কাজ শেষ করে ডিএসটি করে টেস্টিং করে ভালো একটা রেজাল্ট আশা করি আমরা জাতিকে দিতে পারব। প্রকল্প পরিচালক জানান, গ্যাস কূপে 3200 মিটার পর্যন্ত খনন করা হবে। 4টি জোনে গ্যাসের সম্ভাব্যতা রয়েছে। খনন শেষে গ্যাস মিললে প্রতিদিন অন্তত 10 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার আশা কর্মকর্তাদের। আমাদের কর্মকর্তা কর্মচারীরা নিরলসভাবে কাজ করে 18 দিনের মধ্যে এই রিগের যাবতীয় মালামাল সরঞ্জামাদি নিয়ে এসে সংযোজন শেষে আপনার রিগ আপ করেছি আমরা। জ্বালানি সংকট নিরসনে 2025 সালের মধ্যে 46টি নতুন কূপ অনুসন্ধানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল সমগ্র বাংলাদেশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, এক্স এবং ইউটিউবে। ধন্যবাদ সবাইকে।